নাহিদ আক্তারের নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ঠাঁই হবে না ভারত পাকিস্তান পন্থী রাজনীতির। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। শরীয়তপুরে ডাকাতের ছোড়া এলোপাথারি গুলিতে 9 জন গুলিবিদ্ধ, 7 জনকে আটক করে এলাকাবাসীর গণপিটুনি, 2 ডাকাত নিহত। অপরাধের অভয়াশ্রম যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ডাকাতি, টহল তল্লাশিতেও থামছে না অরাজকতা। পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকে কলাবাগান থেকে হচ্ছে ডিলটা ছোড়া হয়েছে। টহলের কারণে সবাই যে অপরাধী যারা, তারা অবশ্যই বের হবে না। 53 বছরেও ব্রাহ্মণবাড়িয়ার ছেত্তা নদীতে নির্মিত হয়নি সেতু, বাসের সাঁকো চলাচলের একমাত্র ভরসা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বরিশালে অবৈধ ইটভাটার ছড়াছড়ি, 324টির মধ্যে 207টি অবৈধ। পরিবেশের মারাত্মক ক্ষতি, প্রশাসনের গাফিলতিকে দায়ী। স্বাস্থ্যটা ক্ষতি করে, ওদিকে গাছপালা ফসলও খাইতে পারি না, ফলমূল। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলি ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। পর্দা নামলো অমর 21 বইমেলার শেষ দিনে, লেখক পাঠকদের উপচে পড়া ভিড়। মাস জুড়ে নতুন বই আসে 3299টি। God bless. You don't know that. God bless. God bless. You will not have war. Don't tell us what we're going to feel. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, খনিজ চুক্তি না করে বেরিয়ে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবারে জানাবো বিস্তারিত। ক্ষমতা নয়, জনতাই হবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি। এই স্লোগানে আত্মপ্রকাশ করলো ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকভাবে দলের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নেতারা বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার একতার রাজনীতি চালু করা হবে। আর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলার মাটিতে আর ভারত পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন ভাসছে জনস্রোতে। মিছিল আর স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা ও তার চারপাশ। সারা দেশ থেকে আসা নানা বয়সের মানুষের এই গণজমায়েতের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাষ্ট্রদূত ও সুশীল সমাজ। বেলা 4টা নাগাদ মঞ্চে ওঠেন নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এরপরে আসে সেই মাহেন্দ্র খন। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপরই সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা দেন আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ববান এক দফার ঘোষক, ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ববান উত্তরাঞ্চলের জন্য সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের জন্য হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল আদিব। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ববান তাসনিম জারা ও নাহিদ সরওয়ানিবা। আর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নামসহ আংশিক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। এরপরই ডাকা সেই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের। বলেন, বাংলাদেশে আর পাকিস্তান ভারতপন্থী রাজনীতি চলবে না। ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে
এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। এই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, বাংলাদেশে আর বৈষম্যের রাজনীতি হতে দেওয়া হবে না। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানান তারা। বলেন, নতুন দল রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রশ্নে এক থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিকেল 5টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপির নেতারা। এ সময় নতুন দলকে শুভেচ্ছা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে গণতান্ত্রিক বিকাশের চর্চা অব্যাহত থাকবে। আগামীতে এই দেশের যে এবং রাষ্ট্র এবং সমাজের যে গণতান্ত্রিক বিকাশ চর্চা এবং অনুশীলন অব্যাহত থাকবে। জুলাইয়ের যে দুনিয়া কাঁপানো যে গণতান্ত্রিক যে বিপ্লব, যে গণতন্ত্রের জন্য 16 বছর 17 বছর লড়াই করেছি, কত গুম খুন এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে কত রক্ত ঝরা আমাদের সেই রাজপথ, সেটা অতিক্রম করে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই ধরনের তরুণ ছাত্র নেতৃবৃন্দ যে নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তো সুতরাং আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের দল কার্যকর ভূমিকা রাখবে। দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। অনুষ্ঠানে যোগ দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে তরুণদের নেতৃত্ব আশার আলো দেখাবে। রাজনীতিতে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। এই রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক মুহূর্ত চলছে, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই কর্তব্য তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে। আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা এর সাথে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় নতুন এই দল নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করেন রাজনৈতিক নেতারা। রঞ্জিত করতে হয় ছাত্র জনতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার সরকারের পতনের পর দেশ সাক্ষী হলো নতুন এক রাজনৈতিক অধ্যায়ের। নতুন রাজনৈতিক দল এনসিপির অভিষেকে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন ছাত্র জনতা। তাদের আশা, তরুণদের হাত ধরে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আবারও ভোটের অধিকার ফিরে পাবেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানিক মিয়া এভিনিউ সাক্ষী হলো নতুন যুগের। শুক্রবার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা এই চত্বরে জন্ম দিল নতুন রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন লাখো ছাত্র জনতা। তাদের প্রত্যাশা, নতুন এই দল দেশে গড়ে তুলবে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। যে দলই এসেছে তারা একটা বিদেশিদের কথাগুলো তারা রিপিট করেছে। আসলে আমরা নতুন দলের কাছে আমাদের চাওয়া পাওয়া সেটা হচ্ছে নতুন দল, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের কথা শুনবে, তরুণদের কথা শুনবে, বাংলাদেশের মানুষের আপামর জনতার কথা শুনবে। 50 বছরে দেখতেছি কোনো আইন শৃঙ্খলা, কোনো ন্যায়পরায়ণ কোনো কথা কোনো দল বলে না। এই দলের প্রতি আমাদের অনেক প্রত্যাশা বা আশা আছে, কারণ হচ্ছে নতুন দল এবং এই দলটি আসলে মূলত আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে।
যে কারণে আসলে তারা আমাদের এই যে আমাদের পরিশ্রম বা আমাদের যে মনের আকাঙ্ক্ষা আশাটা তারা বুঝতে পারবো, যে কারণে আমরা আসলে এই নতুন দলকে স্বাগত জানাই এবং আমরা একে সমর্থন করি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে বলে মত সাধারণ মানুষের। তাদের আশা, তরুণদের নেতৃত্বে সঠিক দিশা পাবে দেশ। গণতন্ত্রের চেয়ে পরিবারতন্ত্রটা প্রাধান্য ছিল বেশি, তো সঠিক গণতন্ত্র আসলে তেমন কোনো দলই ধারণ করতে পারে নাই। স্বাধীনভাবে কথা বলতে পারে, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তাদের অধিকারগুলো নিশ্চিত হয়, এ বিষয়ে প্রত্যাশা থাকবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাতে জাতি, জনগণের, শ্রমিক শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব থাকে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে পেরে সন্তোষ জানান ছাত্র জনতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গতরাতে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল খেটে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের গতিপথ রোধ করে বালখেট দিয়ে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাথারি গুলি ছুড়লে আহত হয় 9 জন স্থানীয়। পরে ডাকাতরা স্পিড বোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ 9 জনের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমের কাড্ডার মোড় হাটি কুমরুল মহাসড়ক এখন যেন ছিনতাই, ডাকাতি, চোরা কারবারিদের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর মহাসড়কটি দখলে থাকে তাদের। 25 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে ন্যায় এই মহাসড়কেও চলছে যৌথ বাহিনীর বিশেষ টহল ও তল্লাশি অভিযান। তারপরেও কোনোভাবেই থামছে না মহাসড়কে এই অরাজকতা। সহকর্মী শুভ কুমার ঘোষের তথ্য ও চিত্র জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দীর্ঘ 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন জুবায়ের হোসেন। গেল মঙ্গলবার রাতে যমুনা সেতু পশ্চিমের ঝাউল এলাকায় ডাকাতদের হামলার শিকার হয় তার গাড়িটি। ঢিল মেরে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থামানোর চেষ্টা করার সময় চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফেরেন তারা। এটা গাড়ির উপর দিয়ে গেছে, যদি প্যাসেঞ্জার অথবা আমার যানের উপর দিয়ে যেত তাহলে যানমালের নিরাপত্তা কোথায় আছে? পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে ডিলটা ছোড়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলাকালেই মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে নামিয়ে নেওয়া হয় ট্রাকের মালামাল। প্রত্যেকদিন রাত্রি মনে হয় অ্যাভেলেবল গাড়ি আসে, মাল বিক্রি করে এই গাড়ির থেকে নামাইতেছে, ঘরে ঢুকাইতেছে, ওখান থেকে আবার আরেক জায়গায় বিক্রি করতেছে। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধ, কি শুধু আমি করি? ওখানে আমার পয়েন্টের সামনে ওই পাশে 2টা পয়েন্ট আছে, আমার পয়েন্ট থেকে তাকায় দেখেন ব্রিজের ওই পার 2টা আছে। যাত্রীদের নিরাপদ রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পুরো মহাসড়ক জুড়ে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা যাত্রীদের। যেহেতু সেনাবাহিনীরা এই উদ্যোগটা নিছে, সবার যাত্রীদের সুবিধা এটা, সেহেতু আমরা নিরাপদ বোধ করব। এই টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রমজানে ও ঈদে মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এই মহাসড়ক সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই প্রত্যাশা যাত্রী ও সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাজারে তেলসহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে তা আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের চামড়া শিল্প নগরীর বিভিন্ন স্থাপনা ও সিইটিপি পরিদর্শন শেষে কথা জানান তিনি। জানান, বাজারে তেলকেন্দ্রিক সমস্যা সহ রমজানের যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর সংকট আগামী 7 দিনের মধ্যে সমাধান হবে। বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে বলেও জানান তিনি। পরে উপদেষ্টা চামড়া শিল্প নগরীর বিসিকের কর্মকর্তা এবং মালিক পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা। ঘাটে রয়েছেন সব জেলেরা, তবে সামনে রমজান হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তাদের। এছাড়া নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্য করে মাছ শিকার করলে জেল জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে জেলে নিবন্ধনও। এদিকে নদীতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুর নৌ অঞ্চল থেকে 12টি থানা ও ফাঁড়ি থেকে 2 শতাধিক ফোর্স মোতায়েন আছে, আর 26টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। যারা আজকে থেকে আগামী 60 দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে তাদেরকে আইনে সোপর্দ করা হবে। ধামরায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 12:15টার দিকে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশেপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ দম্পতি বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেবল প্রতিশ্রুতিতেই কেটেছে 53 বছর। সরকার আসে, সরকার যায়, কথা রাখেনি কেউ। একটি সেতুর আক্ষেপ কিছুতেই মিটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেত্রা নদীর দুপারের 20 গ্রামের মানুষের। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগের শেষ নেই। এতে ব্যাহত হচ্ছে 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষের শিক্ষা, কৃষি সহ আর্থসামাজিক উন্নয়ন। মেহেদিনুর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। স্বাধীনতা লাভের 53 বছরেও হয়নি পাকা সেতু, তাই সরাইল উপজেলার ছেত্রা নদীর দুপারের 20টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় 700 ফুট লম্বা ও 5 ফুট প্রশস্তের ওরুয়াইল পাকশিমুল ইউনিয়নের সংযোগ সাঁকোটি দিয়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষের চলাচল। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে করা বাঁশের এ নড়বড়ে সাঁকোতে মোটরসাইকেল ও বাইসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলতে পারে না। বর্ষা মৌসুমে চলাচল করতে হয় নৌকায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরও ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের আক্ষেপ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন ঘটেনি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এতে শিক্ষা, কৃষি সহ আর্থসামাজিক উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। আমরা কয়েকবার মন্ত্রণালয় পর্যন্ত গেছি, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফল পাইছি না। এক জায়গায় বিবাহ করতে যাবো, বাঁশের সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছি। বাঁশের ব্রিজে যাওয়ার ফলে বাচ্চা কাচ্চা মনে কষ্ট হয়। অনেক সময় পা স্লিপ করে যায়, তো আমাদের অনেক আসা যাওয়া অসুবিধা হয়। রাস্তাটাও আমরা এইদিকে খোলা জায়গা আছে, বাজার করতে পারো এবং বিদ্যুৎ কিছু করতে পারো। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জনভোগান্তি বিবেচনায় ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। প্রকল্পটা যদি পাস হয়, অবশ্যই আর্থসামাজিক পরিবর্তন হবে। এই এলাকাতে যে উৎপন্ন কৃষিজ পণ্য, সেগুলো আমাদের খুব সহজে সরাইল হয়ে আমাদের
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারে। জনদুর্ভোগ লাঘব এবং হাওর বেষ্টিত এলাকার জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইটভাটা। বিভাগের 6 জেলায় 324টি ইটভাটার মধ্যে 260টি অবৈধ। নিয়মনীতি না মেনে চলছে এসব ইটভাটা। পরিবেশবিদদের অভিযোগ, আইনের ফাঁকফোকর ও প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না এসব অবৈধ ইটভাটা। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বরিশালের বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের ষাটোর্ধ্ব শাহজাহান পেদা তার ছোট্ট টিনের ঘরের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ইট পোড়ার ধোঁয়ায় শখ করে লাগানো গাছে ফল হয় না, তার শরীরে বাসা বেঁধেছে শ্বাসকষ্ট। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছু করার নেই জানিয়ে হতাশায় দিন কাটছে তার। ইটভাটার আমি তো মনে করি যে আছে স্বাস্থ্যেরও ক্ষতি করে, ওদিকে গাছপালা ফসলও খাইতে পারি না, ফলমূল। শুধু শাহজাহান পেদায় নয়, এমন পরিস্থিতির শিকার বরিশালের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার আশেপাশের বাসিন্দারা। রাস্তায় দিয়ে যাই না, খালি ধুল, গাড়ি গেলি ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। ঠাসকাশও তো পেরাই আছে, সবাইই আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগের 6 জেলায় গড়ে ওঠা 324টি ইটভাটার মধ্যে 260টি অবৈধ। সবচেয়ে বেশি ইটভাটা বরিশাল জেলায়, 128টি ইটভাটার মধ্যে অবৈধ 114টি। ইটভাটাগুলো ঘুরে দেখা যায় নিয়মনীতি ও পরিবেশের তোয়াক্কা না করেই গাছ পুড়িয়ে চলছে ইট তৈরির কাজ। বিষয়টি নিয়ে জড়িত কেউ কেউ কথা বলতে রাজি হয়নি, আবার কয়েকজন অকপটে স্বীকার করে চেষ্টা করেন ম্যানেজ করার। রাখেন কথা বলতে, আপনার সাথে কথা বলার জন্য আসছে বাইরে, রাখেন এগুলো রাখেন। এটা ধুলোমালা তো অনুমোদনটাই অবৈধ। ব্রিক ফিল আগে হয়েছে, তারপরে কিছু আবাসিক এলাকা হয়েছে এখানে। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। দ্রুত অবৈধ ভাটা বন্ধের দাবি তাদের। আমাদের দেশে আইনটা তৈরি হয়, কিন্তু আইনটা আসলে ঠিক সমাজে এক্সিকিউশন করা হয় না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে আসলে জড়িত এই আপনার প্রচলিত ইটভাটা থাকার। গত 3 মাসে বরিশাল বিভাগের 6 জেলার 46টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এর জন্য কোনো দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত না হতে পারে, সেজন্য আমার বিভাগ থেকে প্রতিটি জেলায় কঠোর নির্দেশনা দেওয়া আছে ইটভাটার যে কোনো অনিয়ম বন্ধ করার জন্য। পরিবেশ সুরক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান বরিশালবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্দা নামলো অমর 21শে বইমেলা 2025-এর সমাপনী দিনে লেখক পাঠকের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন দোকানিরা, তবে আশানুরূপ বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার মেলায় নতুন বই প্রকাশ হয়েছে 3,299টি। সহকর্মী আপন উপর প্রতিবেদন। আর হয়তো এদিকে তেমন একটা আশাই হবে না, আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে, সেটার জন্য একটু খারাপ লাগছে। আরো কিছুদিন পেলে মনে হচ্ছে যে ভালো লাগতো। বই প্রেমীদের কণ্ঠে বিষাদের সুর, ভাঙন প্রাণের মেলায়। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। শিশু প্রহরে শুরু হওয়া এবারের অমর 21শে বইমেলা শেষ হলো শিশু প্রহরেই। শুক্রবার শেষ দিনে মেলার দুয়ার খোলে সকাল 11টায়। শেষ শিশু প্রহরে মেলায় এসে উচ্ছ্বাস ছোটদের। অনেক সুন্দর সুন্দর বই দেখেছি, খুব ভালো লাগছে। আমার ফানি বই পছন্দ, মজার বই, তারপর হরর বই। আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক কিছু দেখেছি, বুকস দেখেছি। শিক্ষামূলক এই গল্পের বইটি এবার মেলায় এসেছে, অনেক সাড়া পেয়েছে মেলায়, এটা আমার একটা ভালো লাগা। মেলার শেষ দিন মুখর ছিল লেখক পাঠকের পদচারণায়। মন খারাপ নিয়েই আগামী মেলার আশায় তারা। এবার আমার নিজের কোনো বই আসে নাই, নিজের লেখা বই আসে নাই। লেখকদের বই আঁকি করেছি, প্রচ্ছদ করেছি, সেটা 70টার মতো হবে সব মিলায়। এমন অনেক মানুষের দেখা, সেটা শুধু বইমেলায় সম্ভব। আমাদের লেখক কমিউনিটির মধ্যে অনেক পাঠক আসেন দূর দূরান্ত থেকে, ঢাকার বাড়ি থেকে, তাদের সাথে আসলে বছরে একবারই দেখা হয়। সেই জায়গা থেকে বইমেলা আসলে একই সাথে একটা বেদনা বিধুর পরিবেশও। তবে এবারের মেলায় বিক্রি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বড় প্রকাশনাগুলোর বিক্রি বরাবরের মতো বেশি থাকলেও ছোট প্রকাশনাগুলোর হতাশা আশানুরূপ বিক্রি না হওয়ায়। কি না কি হয় এরকম একটা আশঙ্কা ছিল, ফলে আমার যে গত 8 বছরের অভিজ্ঞতা সেই তুলনায় বলবো এবার 30%-এর মতো কম বিক্রি। এবারে মেলায় মোটামুটি সেল হয়েছে,
আছে, অত ভালো না বিগত বছরগুলোর তুলনায়। এবারের মেলাটা একটু অন্যরকম মেলা ছিল, কারণ বিপ্লবের পরে এই মেলাটা নিয়ে সবাই একটু শঙ্কিত ছিল। তবে মেলা খুবই ভালো হয়েছে। এবার মেলায় নতুন বই প্রকাশ হয়েছে ৩,২৯৯টি, আর শেষ দিনে এসেছে 335টি বই। আপন অপু, দেশ টিভি, ঢাকা।